আমার দুদিকে এত যে সোনা দেখছেন, এত সোনা, প্রতিটা মধ্যবিত্ত চায় তার বাড়িতে ঠিক এত 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 সোনা থাকুক, কিন্তু থাকে কি করে? সোনার দাম এখন আরো চড়া। কয়েকদিন পর হয়তো এই সোনার দাম 1 লাখ ছুঁতে পারে, তখন কি করবেন? এখন এমনিতেই বিয়ের মরশুম, বিয়ের মরশুমে মধ্যবিত্ত হন কিংবা উচ্চবিত্ত, আপনার সোনা লাগবে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, সোনা তো লাগবেই। কিন্তু এখন আপনি সোনা কিনতে গেলে প্রায় 88,000 টাকা খরচা করতে হবে যদি 24 ক্যারেট সোনা কেনেন, আর যদি 22 ক্যারেট সোনা কেনেন প্রায় 80,000 টাকার কাছাকাছি ভরি পিছু খরচা করতে হবে। সমস্যা হচ্ছে সোনার দাম বাড়লে মধ্যবিত্তর না বিশ্বাস তো ওঠে। মধ্যবিত্ত আগামী দিনে সোনা কিনতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তো উঠছে, কিন্তু একই সঙ্গে যারা ইনভেস্টমেন্ট করেন তারা বলছেন এটা তো ভালো সুখবর, কারণ সোনার দাম বাড়ছে, রিটার্ন অন ইনভেস্টমেন্টস অনেক বেশি বাড়বে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনি মধ্যবিত্ত, আমরা সবাই চাই আমাদের বাড়িতে না এত 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 সোনা থাকুক। থাকছে কি করে? থাকবে তখন যখন ইনভেস্টমেন্ট করার মতো পয়সা আপনার হাতে থাকবে। সেই পয়সা কি থাকছে? সোনার দাম বাড়ছে, কিন্তু সোনায় বিনিয়োগ করার মতো, ইনভেস্ট করার মতো পয়সা মাসের শেষে আপনার হাতে থাকছে কি? সোনা কিনতে গেলে যখন আপনাকে নাছোড়বান্ধা হয়ে কিনতেই হচ্ছে বিয়ের মতো কোনো অনুষ্ঠানে, তখন আপনি লোন করছেন কিংবা পুরনো সোনা গলাচ্ছেন। কিন্তু নতুন সোনার ইনভেস্টমেন্টের জন্য যে মূলধন হাতে থাকা দরকার কিংবা যে সেভিংস মাসের শেষে সংসার চালাবার পর হাতে থাকা দরকার, সেটা কি থাকছে? সেটার সঙ্গে তো ডাইরেক্টলি রাজনীতি জড়িয়ে রয়েছে। কারণ আপনার দেশের, আপনার রাজ্যের ইকোনমিক ডেভেলপমেন্ট হলে আপনার হাতেও থাকবে টাকা। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি যদি প্রফিট করে আপনাকে ইনক্রিমেন্ট দেয়, যদি প্রফিট না করে তাহলে ইনক্রিমেন্ট হয় না। ইনক্রিমেন্ট দেওয়া মানে আপনার স্যালারি বাড়বে, আপনার হাতে কিছু মূলধন এক্সট্রা থাকবে, সেই মূলধন ধরে আপনি এই সোনাতে বিনিয়োগ করতে পারেন, যে সোনা দাম বাড়লে আপনার সোনায় সোহাগা। কিন্তু যদি সেই মূলধন আপনার হাতে না থাকে, তাহলে সোনার দাম বাড়লে আপনার নাভিশ্বাসই উঠবে। এই নিয়ে আজ মধ্যবিত্ত বাঙালি ঠিক কি মনে করছেন, ক্রেতারা বিক্রেতারা তারা কি মনে করছেন শুনবো, এবং শোনার পর ফিরে যাব গ্রাউন্ড রিপোর্ট নিউজ স্টুডিওতে। সেখানে আলোচনা হবে সোনার দাম বৃদ্ধিতে আখেরে আপনার কোনো লাভ হলো নাকি সবটাই লোকসান। মধ্যবিত্ত আম জনতা কি বলছে শুনবো। দেখুন, সোনার তো দাম এখন সত্যি অনেক বেশি, কিন্তু কিছু করার নেই। যেমন বাজেট হবে সেরকম তো সবকিছু মিলিয়ে ঝুলিয়ে ঠিকই আছে। এখন কি করা যাবে, যেটা বললাম তো, বেশি বেশি কেনা যায় তো এখন কম কিনতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো 2 গ্রাম কিনতাম, সেখানে একটু কম কিনতে হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। না, ওই চালাতে হবে, কিছু করে না। বাজেটটাও তো ম্যাটার করে না, ইনকামটা তো একটা লিমিটেড রয়ে গেছে না। আলটিমেটলি সোনার দাম বাড়ছে তো কিনছে, ইনকামটা তো সবার সেইভাবে বাড়ছে না। হ্যাঁ, কিছু শ্রেণীর লোকেরা পাচ্ছে, কিন্তু সবার দ্বারা তো অ্যাফোর্ড করা আমাদের মতো মিডল ক্লাসদের দ্বারা পসিবল নয়। অ্যাসেট হয়ে থাকলেও ব্যাপারটা হচ্ছে যখন আমরা অর্নামেন্টস কিনছি সেটা মানে তার সঙ্গে ট্যাক্স জিএসটি আর যখন সেগুলো অ্যাসেট হিসেবে থাকে, তাহলে ওটা 24 ক্যারেটসের দিকে আমাদেরকে অ্যাসেট হিসেবে যদি রাখতে হয়, আই থিঙ্ক আমার ওটাই সাজেশন আছে 24 ক্যারেটস। আমার তো মনে হচ্ছে, মানে আমি যা শুনছি 1 লাখ ক্রস করবে পার ভরি। তো এইটা শুনেই আর কি একটু দেখছি যে কিছুটা হলেও যাতে একটু অল্প হলেও কিনে রাখা যায়, ব্যাস, এছাড়া আর কিছু না। এত দাম, মেয়ে বিয়ে দেওয়া যেমন কষ্ট, ছেলে বিয়ে দেওয়া কষ্ট। তো মা বাবাদের তো ইচ্ছে করে যে ভালো ভালো জিনিস দেবে, কিন্তু এখন তো মেয়ে আর ছেলে সমান, বউ সমান। আমি চাই যে চুড় বালা কঙ্কন কানের এই সব কিছু দেব, কিন্তু যা দাম এখন আমার তো মাথায় হাত। এই একটা হীরের আংটি ছেলের বউকে দেব, তা অর্ডার দিয়েছি, এখন যেই দাম দেখে গেছি এখন ওই তার থেকে আরো 30,000 টাকা আমাকে বেশি দিতে হচ্ছে। খুবই বাজার খারাপ, একদম বসে আছি পুরো বিয়ের বাজারে। যা সোনার দাম বেড়েছে তাতে একদম বিক্রি বাট্টা একদম নেই, খুবই বেড়েছে, মিনিমাম 5,000 টাকা মতন বেড়ে গেছে বিয়ের মরশুমে। হ্যাঁ, খুবই, হ্যাঁ এই সময় তো বউবাই গমগমই করে, কিন্তু খুবই বাড়ার জন্য কাস্টমার একদমই নেই। আর যদি ভারীর মধ্যে হয়তো খুব বেশি যারা নিচ্ছে তারা হয়তো নেকলেস ফেকলেস এইগুলো একটু ভারীর মধ্যে যাচ্ছে, আর বেশিরভাগটা হালকার মধ্যে আছে। গিফট আইটেম নেওয়ার যে প্রবণতা সেটা উঠে গেছে, সেটা আর নেই। হ্যাঁ, সোনার দাম আবার ধানতেরাসের মতোই আবার বেড়ে চলেছে, কিন্তু সামনে যেহেতু বিয়ের লগনসা আছে, মানুষ লাইট ওয়েটের ওপর গয়নাগাটি এইসবই কেনার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি যাতে কম ওজনে মানুষকে দেয়া যায় বিয়ের সেট টেটগুলো। আমরা অ্যাসেট
এটা জানছি, দেখুন জমি জায়গা কেনাটা যেরকম একটা অ্যাসেট, আমরা মনে করি সোনা কেনাটাও মানুষের একটা অ্যাসেট। এই ভেবে কাস্টমারও আসে, আমরা মানে তারাও এটাই রিয়েলাইজ করে যেটা সোনা মানে একটা অ্যাসেট। এই ভেবেই তারা যতই দাম বাড়ুক না কেন মোটামুটি কিনতে ইচ্ছুক। এখনো পর্যন্ত মানে 5,000 টাকারও এসে বলে যে আমি গিফট করব, সেরকমই একটা সোনা দিন। হয়তো জিনিসটা খুব ছোট্ট হলো কিন্তু ওটার রিসেল ভ্যালু আছে, এই ভেবে লোক সোনা। যে এখন তো মার্কেট খুবই খারাপ, দাম বেড়ে গেছে, সোনার দাম বাড়ার জন্যই কাস্টমার খুবই হচ্ছে না। খুব সারাদিনে একটা বনি হলে হলো, না হলে হচ্ছে না, এইরকম। ও অনেক লাইট ওয়েটে চাইছে, তা অত কমে তো বলছে 5,000 টাকার মধ্যে চাই গিফট। 5,000 টাকা তো হচ্ছে না। তা বেশ, মধ্যবিত্ত বাঙালি সোনা কিনবে, কিন্তু সোনা কিনতে এবং সোনা বিক্রি করতে যে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আমাদের সঙ্গে একজন নতুন অতিথি রয়েছেন, সুকুমার দে, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি থেকে কমিটির তিনি কার্যকরী সভাপতি, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার সুকুমার বাবু, গ্রাউন্ড রিপোর্টে আপনাকে স্বাগত। এবার প্রথম আমি প্রশ্নটা করে রাখবো দেবাবুর কাছেই, যে সমস্যাটা কোথায়? আপনারা স্বপন কুমার দে, মাফ করবেন, স্বপন কুমার দে রয়েছেন আমাদের সঙ্গে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে। আই এম সো সরি, শোভন কুমার দে রয়েছেন আমাদের সঙ্গে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি থেকে। শোভন বাবু, একটাই প্রশ্ন, এরকম একটা কমিটি গড়তে হলো কেন? না, আপনাকে আমি প্রথমেই নমস্কার জানাচ্ছি। আপনি আমার নামটা বারবার ভুল উচ্চারণ করছেন। আমার নামটা সমর কুমার দে। ওকে, রাইট, একেবারে মাফ করবেন সমর কুমার দে। এই যে অ্যাসোসিয়েশন যেটা আপনি বললেন, রাইট, এই অ্যাসোসিয়েশন আজকের নয়, 1993 সালে এই অ্যাসোসিয়েশনের জন্ম, এবং এটা রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন। আমি এর ওয়ার্কিং প্রেসিডেন্ট। এছাড়াও অল ইন্ডিয়া জেম জুয়েলারি ডোমেস্টিক যে কাউন্সিল, সেই কাউন্সিলের আই এম দ্য ওয়ান অফ দ্য ডাইরেক্টর। এটা আমার পরিচয়। এবার আপনি বলুন, আপনি কি জানতে চাইছেন? হঠাৎ এরকম একটা শিল্প বাঁচাও কমিটি, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি করার দরকার কেন পড়লো? তাহলে কি স্বর্ণ শিল্প ঢুকছে? না, যখনই এই শিল্পের কোনো প্রবলেম হয় কিংবা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করণীয় আমরা এই অর্গানাইজেশনের পক্ষ থেকে করে থাকি। যে কোনো সমস্যার ব্যাপারে আমরা এগিয়ে আসি এবং সরকারিভাবে চিঠিপত্র সরকারের কাছে করসপন্ডেন্স করার দায়িত্বটা আমরা নিয়ে থাকি। বেশ, আমি একবার অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের কাছে যাবো। অনির্বাণ দা, প্রথমে আমাদের দর্শক যেটা জানতে চায় সেটা হচ্ছে সোনার দাম কেন বাড়ে, কেন কমে, কোন কোন ফ্যাক্টর এর সঙ্গে রয়েছে? এই যে এখন সোনার দাম বাড়ছে, ঠিক কোন কোন কারণে বাড়ছে, কিংবা কি কি ফ্যাক্টরের জন্য এই সোনার দাম বাড়ে? সমরদা বলছিলেন, সমরদার কথা পুরোটা শোনা যাচ্ছিল না। সমরদাকে আমরা বাবলুদা বলেছি। আর স্বর্ণশিল্প বাঁচাও কমিটি অনেক বছরের অর্গানাইজেশন এবং উনি তার মানে একজন পায়োনিয়ার, মানে যিনি এই অর্গানাইজেশনটাকে ধরে রেখেছেন। এর সঙ্গে সোনার সঙ্গে যারা আছেন, তার সঙ্গে দোকানদাররা আছেন, কর্মচারীরা আছেন, তাদের স্বাস্থ্যের জন্য, তাদের স্বাস্থ্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য এই অর্গানাইজেশনটা। 2 নম্বর তোমার পয়েন্টে আছে, যেটা হচ্ছে আজ থেকে 7 দিন আগে, ঠিক 20 তারিখে আমেরিকায় ট্রাম্প সরকার নতুন ভাবে ক্ষমতা নিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে আমেরিকা যে আগামী দিনে দিক নির্দেশ করবেন তার আমরা কিছুটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং সেখানে দেখো, গোল্ডে ইনভেস্টমেন্ট অনেক লোক করেন, যারা ট্র্যাডিশনাল ইনভেস্টার্স আছেন তারা তো এই 22 ক্যারেটের গয়না কেনেন না, তারা 24 ক্যারেটের গয়না কেনেন। কিন্তু অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছেন, তারা ভাবছেন শেয়ার মার্কেটে একটা ডামাডোল আছে। আপনি দেখতে পাচ্ছেন সোনার দাম বাড়ছে, তখন আপনি দেখবেন সোনার দাম বাড়ে। ওই সময় কিন্তু শেয়ার মার্কেটে আমরা একটা অস্থিরতা দেখতে পাই এবং শেয়ার মার্কেটে লাগাতার দেখবেন কয়েকদিন ধরে আমরা দেখছি একটা মানে ডিপ ডাউন হচ্ছে, সেখানে দাম কমছে। তো সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তারা গোল্ডের উপরে ভরসা রাখেন এবং গোল্ড একটা সেফেস্ট ইনভেস্টমেন্ট হিসেবে লোকের মানে ধারণা আছে।
দেখুন, আপনি যেসব ক্রেতা বিক্রেতাকে দেখাচ্ছেন বা এলাকার ক্রেতাদের দেখাচ্ছেন, তারা কেউ কিন্তু ইনভেস্টার নন। তারা দরকারে পড়ে তারা শেয়ার। বেশ, তবে অনির্বাণ এখানে একটা প্রশ্ন, আপনি ইনভেস্টরদের কথা বলছিলেন, ধরুন কেউ একজন ইনভেস্ট করতে চান সোনা এই মুহূর্তে, বেশ হ্যাঁ অনির্বাণদার সঙ্গে আমি আবার চেষ্টা করব যোগাযোগ করার, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি সমরবাবুর কাছে যাব, সমর কুমার দে আমাদের সঙ্গে রয়েছেন। সমরদা, তাহলে এই মুহূর্তে সোনার সেল কেমন, সোনার ব্যবসা কেমন, সোনার ব্যবসা কি ঊর্ধ্বমুখী, নাকি দাম বাড়ার জন্য বাঙালি মধ্যবিত্ত সোনা কিনতে চাইছে না? কারণ এই মুহূর্তে তো বিয়ের মরশুম, বিয়ের মরশুমে সোনার সেল কেমন? আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বললে ভালো হয়। এই মুহূর্তে সোনার ডিমান্ড কেমন, ব্যবসা বাট্টি কেমন হচ্ছে, বিক্রি কেমন হচ্ছে? আরেকবার বলুন, রিপিট। ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা মোটামুটি ঠিকই আছে, তবে ভোলাটাইল মার্কেট, যেহেতু একদম ভোলাটাইল, সেহেতু কাস্টমাররা কনফিউজড হয়ে যাচ্ছে। তার কারণ এই কয়েকদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যেই দিন থেকে আজ উনি দায়িত্ব নিয়েছেন, 20 তারিখ থেকে 20শে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত যেভাবে রেট আপ ডাউন করছে, এটা সাধারণ কাস্টমার, ক্রেতা কিংবা দোকানদারদেরও সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। একটা উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি, ধরুন ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে জয়েন করেছে, সেখানে সোনার দাম ছিল আউন্স হিসাবে 2704, তারপরে 22 তারিখে এটা হয়ে যায় 2724, সরি 22 তারিখে ওটা হয়ে যায় 2749, 23 তারিখে ওটা চলে যায় 2751, 24 তারিখে ওটা হয়ে যায় 2774, 27 তারিখে আজকে এই মুহূর্তে সোনার দাম সামান্য একটু কমেছে, সেটা 2768। সুতরাং এই যে ব্যাপারটা দেখছেন, এটা পুরো ব্যাপারটা নির্ভর করছে আমেরিকান পলিসির ওপর। কিন্তু এখানে ভারতের যে গোল্ড রিজার্ভ, সেই গোল্ড রিজার্ভ কোনো কাজে আসছে না। বিশ্বে অনেকটাই কন্ট্রোল হয় এবং সেটা ভারতবর্ষে তার বাইরে নয়। স্বভাবত কারণেই ডোনাল্ড ট্রাম্পের নীতির ওপর আমাদের ভারতবর্ষের সোনার দাম কোন দিকে যাবে, কিভাবে যাবে, তা অনেকটা নির্ভরশীল এবং এটা আনপ্রেডিক্টেবল। ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে কি করবে, কোথায় রেট কাট করবে, কোথায় কি করবে, এটা বোঝা খুব মুশকিল। তবে আমার ব্যক্তিগত ধারণা, আগামী দিনে সোনার দাম অনেকটাই বাড়বে, অনেকটা বাড়বে। বেশ, সমর কুমার বাবু বলছেন সোনার দাম আগামী দিনে আরো বাড়বে। কত বাড়বে? 1 লাখ ছুঁতে পারে? গত কয়েক দিনে, অর্থাৎ এই 2024-25 থেকে সোনার দাম ঠিক কতটা বেড়েছে, 24 ক্যারেট সোনা এবং 22 ক্যারেট সোনা কতটা বেড়েছে দেখব। নতুন বছরে কিভাবে বেড়েছে সোনার দাম। 1 জানুয়ারি 24 ক্যারেট সোনা, জিএসটি 3%, জিএসটি ও মেকিং চার্জ সবকিছু নিয়ে 1 জানুয়ারি দাম ছিল 77,723 টাকা ভরি। 14 জানুয়ারি সেটা হয়ে গেল 80,253 টাকা। 18 জানুয়ারি 81,453 টাকা। 22 জানুয়ারি 81,413 টাকা। 23 জানুয়ারি 82,273 টাকা। 25 জানুয়ারি 82,603 টাকা এবং 27 জানুয়ারি 82,583 টাকা। এর সঙ্গে 3% জিএসটি ও মেকিং চার্জ যোগ করুন, 82,583 টাকা ভরি আপনি কিনবেন। 3% জিএসটি দেবেন, মেকিং চার্জ দেবেন, প্রায় 1 লক্ষ টাকা এক ভরি।
আমজনতার কাছে এই মুহূর্তে হাত পোড়ার মতো বিষয়। এবার দেখুন 22 ক্যারেট সোনা, যদি আপনি 22 ক্যারেট সোনা কিনতে চান, কেউ সাধারণত কেনে না, যদি আপনি কিনতে চান কত হবে? 1 জানুয়ারি দাম ছিল 71,263 টাকা, 14 জানুয়ারি সেই দাম বেড়ে হলো 73,583 টাকা, 18 জানুয়ারি 74,683 টাকা, 22 জানুয়ারি 74,683 টাকা, আবার স্টেপ 23 জানুয়ারি 75,433 টাকা, 25 জানুয়ারি গিয়ে 75,733 টাকা হলো, এবং 27 জানুয়ারি অর্থাৎ আজ 75,713 টাকা। এর সঙ্গে 3% জিএসটি জুড়বে এবং জুড়বে মেকিং চার্জ। মোটামুটি লাখ না ছুলেও 90,000-এর কাছাকাছি গিয়ে আপনি 22 ক্যারেট 1 ভরি সোনা পাবেন। এবার এখানেই প্রশ্ন, 22 ক্যারেট প্রায় 90,000 টাকা, 24 ক্যারেট প্রায় 1 লক্ষ টাকা, 1 ভরি যদি সোনা কিনতে চান, সোনার গয়না কিনতে চান, আমজনতার তো রীতিমতো নাভিশ্বাস উঠছে, তাও আবার বিয়ের মরশুমে। এবং অনির্বাণ দত্ত যেমনটা বলছিলেন যে গ্লোবাল ইকোনমির ওপর এর ওঠানামা ঠিক হয়, আমাদের সমরবাবুও বললেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই ফ্লাকচুয়েশন শুরু হয়েছে। এবার এই প্রশ্নটা আমার একেবারে রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাসের কাছে, হাউডি মোদি হলো, নমস্তে ট্রাম্প হলো, হয়ে লাভটা কি হলো? না, বিষয়টা হচ্ছে যে হলুদ ধাতু, সোনার রং এমনিতে আগুনের কালার, মানে যেভাবে দাম বাড়ছে মনে হচ্ছে সোনার আগুনে কেউ ঘি ঢেলে গেছে। এই ঘি ঢালার কাজ সত্যি কি ডোনাল্ড ট্রাম্প করলেন না কি এর একটা ইতিহাস রয়েছে? আসলে আমি ব্যক্তিগতভাবে যেহেতু ইতিহাস পড়াই, আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস আমি আলাদা করে পড়াই, তো সেই জায়গা থেকে এই আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে ভূ রাজনীতিতে যদি একটা অস্থিরতার পরিবেশ দেখা দেয় এবং অর্থনৈতিক ক্ষেত্রেও অস্থিরতা, এই দুটো যদি দেখা যায় তাহলে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে শেয়ার বাজারে একটা পতন, সেই সঙ্গে সঙ্গে সোনার দামে বৃদ্ধি। বিগত 2 বছরে 3টি ঘটনার কথা আমি বলবো, যে 3টি ঘটনার ঠিক এই ঘটনার আগে এবং পরে সোনার দাম যদি দেখেন তাহলে কতটা প্রভাব ফেলেছে তাহলে বুঝতে পারেন। 1 নম্বর হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আগে সোনার যা দাম ছিল, যারা স্বর্ণ বিশেষজ্ঞ তারা আরো বলতে পারবেন, জাস্ট টুইস্টটা দিচ্ছি আমি। তারপরে সোনার দাম যেভাবে বাড়তে শুরু করেছিল, তারপরে যখন আমরা দেখলাম হামাস ভার্সেস ইসরায়েল, হামাস অ্যাটাক এবং তারপরে ইসরায়েলের সঙ্গে যে সংঘাত, তারপরেও একইভাবে 5,000 টাকার মানে একটা ডিফারেন্স তৈরি হয় সোনার দামে। তারপরে কি হলো, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত, প্রত্যক্ষ সংঘাত, এই যে 3টি ঘটনা, এর পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতার কথা আমাকে বলতে হবে। আমেরিকাতেই যে আমেরিকা গোটা বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করে, সেই আমেরিকাতে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ধস নেমেছে। সেটা হচ্ছে আমি বলি সিলিকন ভ্যালির যে ব্যাংক, সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক, এই দুটো ব্যাংককে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে ফার্স্ট রিপাবলিক যে ব্যাংক, সেক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে একটা চরম দৈন্যতার পরিবেশ দেখা দিয়েছিল। অর্থাৎ আমেরিকার ক্ষেত্রেই আমরা দেখব যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা চরম অস্থিরতা, যে অস্থিরতা গোটা বিশ্বকে কিন্তু প্রভাব বিস্তার করেছিল। খুব ইন্টারেস্টিং সেই কারণে বলছি, ভেরি ইন্টারেস্টিং। সেটা এই ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অবস্থা যে কোনো দেশের অর্থনীতিকে টালমাটাল করে দিতে পারে, এই ভেবে কিছু সাবধানী দেশ, আমরাও তাতে রয়েছি, কয়েকটি দেশের রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, তারা সোনা মজুদ করেছে এবং এর পরিমাণ হচ্ছে 500 টন। ফলে কি হচ্ছে, বাজারে সোনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমি এই আগামী 1 বছরে ভারতবর্ষে বিয়ে হবে 40 লক্ষ। বেশ, এবার এখানেই আমি অনির্বাণ দার কাছে একটা প্রশ্ন করবো। অনির্বাণ দত্ত, অনির্বাণ, বিশ্বের সবচেয়ে বেশি সোনা ব্যবহারকারী দেশের একটি দেশ ভারত, সেকেন্ড হাইয়েস্ট। আবার এটাও সত্যি যে আমাদের 80% সোনার চাহিদা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, আমাদের দেশে পাওয়া যায় না। এরকম একটা জায়গায় আগামী দিনে সমর কুমার দে বলছেন যে সোনার দাম আরো বাড়বে, মধ্যবিত্তর নাগালের বাইরে চলে যাবে। তো তাহলে না, মধ্যবিত্তের সোনা কেনার যে ইমোশন আছে, সেই ইমোশনটা তো চিরস্থায়ী। মানুষ সোনা কেনেন বিয়ের সময়, তার ছেলে মেয়ের বিয়ের জন্য এখন থেকে সোনা কিনছেন। কিছু ছেলে মেয়ের এখন বিয়েতে তাকে তার বাবা মা সোনা কিনবেন, আপনি গিফট দেওয়ার জন্য নিকটাত্মীয়কে আপনি সোনা দেবেন। তো সোনার সঙ্গে ইমোশন জড়িয়ে আছে এবং সোনার দাম আজকে যেটা আছে, আপনি
জিও পলিটিক্যাল ইস্যুস এর কথা বলছিলেন, 2 বছর ধরে বেড়েছে, তারপরেও মানুষ সোনা কিনেছেন। আগের দিনও আপনি যদি 2018 স্ট্যাটিস্টিক্স দেখেন তখন 30,000-এর কাছাকাছি ভরি ছিল, এখন সেটা বেড়ে 100 টাকা হয়ে গেছে। তো আমি বলছি সোনার দামটা কন্টিনিউয়াস বাড়ছে এবং বাড়বার পরেও লোকে কিনছে এবং কিনবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সোনার দাম যাই থাকুক, মানুষ তার নিজের ব্যয় বরাদ্দ বুঝবে, সেখানে একটা ব্যালেন্সিং করবে এবং সেখানে হয়তো ওজনের সঙ্গে কম্প্রোমাইজ করবে। 10 ভরি জায়গায় 8 ভরি কিনবে, 8 ভরির জায়গায় 6 ভরি কিনবে, এরকম ভাবে মানুষ অ্যাডজাস্ট করবে। কিন্তু আমার যেটা যে মানে একজন খুব কারেক্টলি একটা কথা বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিফট আইটেম হিসেবে বলছিল কোথাও খুব সহজভাবে অনির্বাণ বলছিল যে দেখুন সোনার সাথে আমাদের একটা ইমোশন জড়িয়ে রয়েছে এবং সেই ইমোশনের কারণে সোনার দাম যতই বাড়ুক মধ্যবিত্ত বাঙালি সোনা কিনবেই, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, কারো অন্নপ্রাশনে। কিন্তু এই সোনার গয়না কিনতে গিয়ে কিংবা সোনা কিনতে গিয়ে যদি ব্যাংক থেকে লোন নিতে হয় তাহলে লোনের বোঝাটাও চাপবে। এই মুহূর্তে বিশ্বের যা অবস্থা, জিও পলিটিক্সের যা অবস্থা, সোনা আরও বাড়বে, সোনার দাম আরও বাড়বে। তখন এই মধ্যবিত্ত বাঙালি যারা ওয়ার্কিং ক্লাস, আমার আপনার মতো খেটে খাওয়া বাঙালি, তাদের পকেটটা আরেকটু পুড়বে ঠিক যখন বাড়িতে হলুদ ধাতু কেনার দরকার পড়বে।